প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যানেস্থেশিয়া নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সিনহা আবুল মনসুর 1964 সালের আগস্টে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নাসাউ ইউনিভার্সিটি হাসপাতাল ফ্যাকাল্টি অ্যানেস্থেশিয়া এর ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। স্যার, এই যে অ্যানেস্থেশিয়া, আমরা জানি যে কোনো অপারেশন করার প্রয়োজন হলে অ্যানেস্থেশিয়া মাস্ট। সেটা লোকাল হতে পারে, রিজিওনাল হতে পারে, আবার পুরোপুরি অজ্ঞান করেও হতে পারে। আর একটু বুঝিয়ে বলবেন কি এই বিষয়গুলি আসলে কি? আপনি যদি হিস্ট্রিক্যালি আসেন তাহলে দেখা যাবে যে অ্যানেস্থেশিয়া শব্দটার মানে কি। অ্যানেস্থেশিয়া শব্দটা যদি প্রতিশব্দ করেন তাহলে এটা দাঁড়ায় অচেতনতা, চেতনাহীনতা। আমাদের কথা হচ্ছে এই যে অচেতনতা, চেতনতা, এই দুটো শব্দ থেকে অ্যানেস্থেশিয়া বেরিয়ে এসছে। এখন অচেতনতা বা চেতনাহীনতা ছাড়াও অ্যানেস্থেশিয়া করা যায়, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে অ্যানেস্থেশিয়া জেনারেল অ্যানেস্থেশিয়া করা যায়, অ্যানেস্থেশিয়া রিজিওনাল করা যায়, বা কোনো একটা এলাকায় অপারেশন হবে ওই এলাকাটা অবশ করেও করা যায়। এটা আমার বিভিন্ন ধরনের কম্বিনেশন অ্যানেস্থেশিয়া আমরা করে থাকি। তো সাধারণত কোন কোন ক্ষেত্রে আপনারা লোকাল অ্যানেস্থেশিয়া প্রেফার করেন, এবং এটা লোকাল অ্যানেস্থেশিয়া মানে কি, আর কখন রিজিওনাল প্রেফার করেন, কোন অপারেশন বা কি ধরনের জন্য? আমরা জেনারেল নিয়ে পরে বিস্তারিত শুনবো, এই দুইটা যদি একটু বলে নেন। ওকে, সুন্দর বলেছেন আপনি। সেটা হচ্ছে, এটা আমি দর্শকদের জন্য একটু সহজ করে বলি। যখন একটা অপারেশন শরীরের খুব ছোট্ট অংশে হয় বা একটা সুপারফিশিয়াল অঙ্গে হয়, এই যে ওটাকে আমরা সহজভাবে একটু অবশ করে ফেলতে পারি একটা ইঞ্জেকশন দিয়ে। হয়তো যে স্ট্রাকচারটাকে নিয়ে আমরা রিমুভ করব, যেটাকে নিয়ে নাড়াচাড়া করব, সেই স্ট্রাকচারটার বিস্তৃতি স্কিনের নিচে বা মাসলের নিচে অত দূর যায়নি, বা পেটের ভিতরে অত দূর যায়নি, বা মাথার উপরে ছোট্ট একটা টিউমার বা এই শরীরের ছোট্ট একটা টিউমার, ওগুলোকে আমরা অবশ করে ওগুলোকে আমরা কেটে ফেলতে পারি। লোকাল এরিয়াটা অবশ করলেই হয়ে যাবে, লোকাল একটা এরিয়াতে অবশ করলেই হয়ে যাবে। আবার কিছু কিছু অপারেশন আছে আপনার, যেটা আমরা বলি রিজিওনাল। রিজিওনাল বলতে আমরা বুঝি ওই এলাকাতে যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে ওই নার্ভগুলোকে অবশ করে ফেলা, ব্লক দেওয়া। এটা মানে সোজা বাংলায় যে অবশ করে ফেলা, যেটা দর্শকরা ভালো বুঝবেন, যে ওইখানে ইঞ্জেকশনটা দিয়ে ওই নার্ভটাকে অবশ করে ফেলা কিছু সময়ের জন্য। ফলে ওই নার্ভ যে এরিয়াতে সাপ্লাই দিচ্ছিল পুরো এরিয়াটাই অবশ হয়ে গেল, এবং সার্জন তার কাজ কাম ওখানে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন। এবং এই অবশ করার ব্যাপারটা, যে কতক্ষণ অবশ করবেন, এটাও বিভিন্ন ধরনের ওষুধের উপরে নির্ভর করে, যে আপনি কোন ওষুধটা ইউজ করছেন। এটা কি আধা ঘন্টার অপারেশন, না 1 ঘন্টার অপারেশন, না বেশি যাবে, ওই ডিপেন্ডিং অন দ্যাট ওই ডোজটা নির্ধারণ করা হয়, এবং ওষুধটা ধরা যাবে, কোন ওষুধটা দেওয়া যাবে ওটা নির্ধারণ করা হয়। যেমন আগে এক সময়, এখন তো আমরা শুনি যে কিছু অপারেশনে পায়ের বা কোমরের অপারেশনের রিজিওনাল দিয়ে, কিংবা যেটা আপনার ওই যে সার্জারি যে প্রসবের জন্য, সেই সব ক্ষেত্রে পুরো অজ্ঞান এখন আপনারা করেন না? না, করি না প্রসবের ক্ষেত্রে। বা মনে করেন যে কিছু কিছু অপারেশন আছে যেগুলো মনে করেন পেটের এই অংশ থেকে নিচের অংশে হয়, সেগুলোর জন্য আমরা যেটা করি, আমরা মেরুদণ্ডে একটা ইঞ্জেকশন দিই। সেটাকে আমরা স্পাইনাল নাম দিয়ে বলি বা এপিডুরাল নাম দিয়ে বলি। ওটা হলে হবে কি, যখন ইঞ্জেকশনটা দিবেন আপনার এখান থেকে অবশ হয়ে পুরো পা পর্যন্ত চলে যাবে, তখন এখান থেকে নিচ পর্যন্ত যে কোনো অপারেশন আপনি করতে পারবেন ব্যথামুক্ত। কিন্তু রোগী জেগে থাকবে। আচ্ছা, অনেক রোগী জেগে থাকছে, তার আবার একটু ভয়ভীতি কাজ করে, তখন তাকে একটু সিডেশন দেওয়া যেতে পারে। হালকা একটা সিডেশন দিলেন, একটু ঘুম ভাব হলে তো তার একটা প্রশান্তি হয়।
তো এই অপারেশনগুলো যেমন আমরা সিজারিয়ান সেকশনে এখন এই ধরনের অ্যানেস্থেসিয়াই আমরা বেশি প্রেফার করি। হ্যাঁ, রুগী কারণ বেশি প্রেফার করি এই জন্য, কারণ আপনি যখন জেনারেল অ্যানেস্থেসিয়াটা সিজারিয়ান সেকশনে দিবেন, ওই আপনি যেই ওষুধগুলো দিচ্ছেন বাচ্চার মাকে, সেটা বাচ্চাকে এফেক্ট করতে পারে, কারণ ওটা প্লাসেন্টা ক্রস করে চলে যাবে, বাচ্চাকে এফেক্ট করতে পারে। ওই জন্য আমরা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া অতি প্রয়োজন ছাড়া দেই না। রোগীর এবং ওই বাচ্চার সুবিধা চিন্তা করে। প্লাস একটা অপারেশন হচ্ছে, অপারেশনের সাথে সাথে যদি সে বাচ্চাটাকে দেখতে পারে, ওটাও একটা বিরাট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে হ্যাঁ অপারেশনের সাথে সাথে সে বাচ্চার সাথে দেখতে পারলো, তার সাথে একটা রিঅ্যাকশন হলো, যে একটা চোখের কন্টাক্ট, মনের কন্টাক্ট, এটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় প্রথমেই। আপনার খুব ভালো জিনিস। আমরা এবার আরেকটু বড় বিষয়ে যাই, সেটি হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরোপুরি অজ্ঞান করা। পুরোপুরি অজ্ঞান করার বিষয়টা আসলে কি, এবং এটার প্রতি মানুষের এক ধরনের আতঙ্ক কাজ করে। এরকমও দেখতে পাই যে অ্যানেস্থেসিয়ার চিকিৎসক তিনি প্রতিদিন অসংখ্য রোগীকে অজ্ঞান করছেন এবং অপারেশনে সহায়তা করছেন, কিন্তু তার নিজের ফ্যামিলির কারো বা তার সন্তানের অজ্ঞান করা হবে, তখনও তিনি একটু কেমন জানি করেন, যে না থাক, না করলে হয় না। বিষয়টা, এই ভয়ের কারণটা কি? এটা সুন্দর কোশ্চেন। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে একটা সময় ছিল যখন অ্যানেস্থেসিয়ার প্রিমিটিভ একটা যুগ ছিল, তখন যারা অপারেশনে যেত তারা কিন্তু অপারেশন নিয়ে চিন্তিত ছিল না। তাদের মেইন চিন্তাটা ছিল যে আমাকে অজ্ঞান করে একটা অপারেশন করা হবে, আমি বোধহয় আর ফিরব না। তো তারা আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিত। এই রিচুয়ালটা অনেক দিন যাবতই ছিল এবং এখনও আছে। এটা সবাই কিন্তু ওই অ্যানেস্থেসিয়াকেই ভয় পায়। যে এই ঘুমটাই শেষ কিনা, আমার ঘুমটা ভাঙবে কিনা, আমাকে অজ্ঞান করবে এই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, বোধহয় আর ফিরবো না। তো সবাই একটা ওই তাড়নায় একটা বিদায় নিয়ে সবাই একটু মানে থাকে। তো এইটা হলো কি, একটা সময় ছিল যখন অ্যানেস্থেসিয়ায় যে ওষুধগুলো ইউজ করা হতো, সেই ওষুধগুলো সাইড ইফেক্ট বলেন বা তাদের পার্শ্ব প্রতিক্রিয়া বলেন, হ্যাঁ, ওগুলো অতভাবে স্টাডি করা যায়নি। এখন সময়ের পরিক্রমায় দেখা গেছে যে অ্যানেস্থেসিয়াটা একটা সেফ প্র্যাকটিস। এখানে যে ধরনের ওষুধগুলো ইউজ করা হয় বা যে ধরনের জিনিসপত্র দিয়ে আমরা অ্যানেস্থেসিয়া করে থাকি, হ্যাঁ, এগুলোর সেফটি প্রোফাইল বেশ ভালো। হ্যাঁ, এখন শুধু অ্যানেস্থেসিয়া না, অ্যানেস্থেসিয়া চলাকালীন সময়ে একটা পেশেন্টের যে মনিটরিং, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীরকম কাজ করছে, হার্টবিট, ব্রেইন ওয়েভ, তার কিডনি, তার ফুসফুস, সবগুলো জিনিস আমরা মনিটরে দেখতে পারি। দেখার পরে আমাদের একটা আইডিয়া হয় যে রুগীটা কোন পর্যায়ে আছে এবং সার্জারিটা কোন পর্যায়ে আছে, এবং সার্জনদের সাথে আমাদের আলাপ হয়। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে, রোগী ঠিক আছে তো, বা সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা মাঝে মাঝে ওই অপারেশন চলাকালীন সময়ও আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করি। হ্যাঁ, যদি আমাদের কিছু সন্দেহ থাকে, সাথে সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি এই রুগীটা কোনো অসুবিধা হচ্ছে, ওই হিসাবে আমরা আবার তার ট্রিটমেন্টটা দিই। হ্যাঁ, তো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আজকের যুগের অ্যানেস্থেসিয়াটা আগের যুগের অ্যানেস্থেসিয়ার চেয়ে অনেক উন্নত হয়েছে, এবং মনিটরিং সিস্টেমটা এমন লেভেলে এসেছে যে আজকে একটা রুগী খেয়ে মেরে ফেলাটা খুব কঠিন। মেরে ফেলা লাগে রুগীটা বিভিন্ন ধরনের মনিটরিং সিমটম দিবে, সিগন্যাল দিবে যে হ্যাঁ আই এম ডাইং, আমার এটা সমস্যা হচ্ছে বা এটা সমস্যা হচ্ছে, ওই অনুসারে একটা ব্যবস্থা নেওয়া যাবে। সেই জন্য আমি দর্শকদের যেটা বলছি, আপনাদের অপারেশন হলে বা আপনারা যারা অপারেশনের চিন্তা করছেন, আপনারা অ্যানেস্থেসিওলজির সাথে সরাসরি আলাপ করেন, আপনাদের যা কোশ্চেন আছে সরাসরি তাকে জিজ্ঞেস করেন। সেই ক্ষেত্রে হবে কি, দুটো জিনিস, একটা হলো যে আপনাদের অপারেশনের ভীতিটা চলে যাবে, দ্বিতীয় জিনিস আপনার কি হবে না হবে সেটা নিয়ে আপনি আগে একটা আইডিয়া করতে পারছেন, সেটা আপনার মাথার ভিতরে কাজ করবে, আপনার একটা মেন্টাল প্রশান্তি হবে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতেই চাই, সেটি হলো আপনি তো আমেরিকায় প্র্যাকটিস করছেন, জি, বাংলাদেশে আপনি আসেন এবং বাংলাদেশের অ্যানেস্থেসিওলজিস্টের সঙ্গে আপনার যোগাযোগ আছে। আপনি জানেন যে বাইরে আপনি যেখানে করছেন সেখানে একজন রোগী সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট উভয়ের কন্ট্যাক্টে যান এবং উভয়ের সঙ্গেই তার এই যে প্রশ্ন বা তার যা জানা সেটা জেনে নেন। তো
তা আমাদের দেশে কমন প্র্যাকটিস হচ্ছে রোগীরা শুধু সার্জনের সঙ্গে কথা বলেন, অ্যানেস্থেসিওলজিস্টের সঙ্গে তার অনেক সময় অজ্ঞান হওয়ার আগে দেখাও হয় না, এমনও ঘটে, একবার চেক আপের জন্য শুধু একবার যান। এটা আসলে কেমন হওয়া উচিত? এটা হলো কি, আমি বলি আপনাকে, এটা তো একটা টিম ওয়ার্ক। একটা যখন অপারেশন হচ্ছে, রুগীর জন্য এটা বড় একটা ব্যাপার। ছোট অপারেশন হোক বড় অপারেশন হোক, এটা রুগীর জন্য এটা বড় একটা ব্যাপার। তো বড় একটা ব্যাপারকে ফেস করতে গেলে এটা একা ফেস করা যায় না। এটা যেমন রুগী নিজে, তার আশেপাশের লোকজন এবং তার ডাক্তার, অ্যানেস্থেসিওলজিস্ট সবাইকে মিলে কাজটা করতে হবে। টিম অ্যাপ্রোচ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আইডিয়ালি যেটা হওয়া উচিত, বা আমাদের আমেরিকান প্র্যাকটিসে যেটা হয়, যে আমরা সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, আমরা দুই পক্ষই রোগীর সাথে বসি আমরা খোলামেলা আলাপ আলোচনা করি। খোলামেলা আলাপ আলোচনা করে বলি রোগীকে যে তোমার এই অপারেশনের জন্য এই ধরনের অ্যানেস্থেসিয়া দিতে হবে, এবং এই অ্যানেস্থেসিয়ার এই সাইড ইফেক্ট আছে, বা এই জিনিস হতে পারে। আমরা আগে থেকে জিনিস নিয়ে খোলামেলা কথা বলি। রোগীও আমাদেরকে জিজ্ঞেস করে এটা হলে কি হবে, বা এটা হলে সমাধানটা কী হবে, সমাধানটা কী। তা আমরা যখন আলাপটা করি, তাতে রোগীর সুবিধা হলো, রোগী আগে থেকেই ব্যাপারটা সম্বন্ধে একটা সম্যক আইডিয়া পেল। তো এই আইডিয়াটা খুব জরুরি, কারণ তার ভীতিটা কেটে যায়, তার সাহস বাড়ে। এটা হয় কি, যে না হলে হয় কি, রুগীটা যখন অপারেশন যাবে, এই ভীতিটা তার ভিতরে আপনি কাটাতে পারবেন না। এটা ইনহেরিটেন্ট একটা ভীতি কাজ করবে। তো এটা কাটানো আমি মনে করি সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট এবং আত্মীয়স্বজন সবারই দায়িত্ব। এ বিষয়ে অবশ্য আমাদের দেশেও একটা পরিবর্তন আসছে, যে সিনারিও আগে বলছিলাম সেরকম নেই। রোগীরা এখন নিজেরা উদ্যোগী হয়ে অ্যানেস্থেসিওলজিস্টের সঙ্গে কথা বলেন এবং এটা জানতে চান। অ্যানেস্থেসিওলজিস্টও অনেকেই এখন অনেক সচেতন এবং তারা রোগীদের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলেন। যেটুকু ল্যাকিং আছে আমি আশা করছি সেটাও অচিরেই আমরা ওভারকাম করব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যানেস্থেসিওলজি, বিশেষ করে একজন রোগীর অজ্ঞান করে অপারেশনের ক্ষেত্রে যে ভীতি কাজ করে সেটি দূর করার উপায় কি, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে স্পেসিফিক্যালি পেটের ব্যায়াম। সবাই তো পেট কমানোর জন্য খুব বেশি অস্থির হয়ে থাকেন, তো এখানে আমরা দেখব যে কিভাবে বিগিনার লেভেলে শুরু করে আপনার আপার অ্যাপস, লোয়ার অ্যাপস, মানে উপরের পেট, তল পেট সহ, পাশাপাশি লোয়ার ব্যাক মানে পিঠের বা কোমরের ব্যায়ামগুলো কিভাবে একসাথে করা যায়, যেন টোটাল কোর যেটা বলছি যে আমরা রেকটাস, অ্যাবডোমিনাস অ্যান্ড অবলিক অ্যান্ড লোয়ার পার্ট সব কিছু মিলিয়ে যেটা হয়, এবং লোয়ার ব্যাক মানে টোটাল কোমরের অংশটুকু কিভাবে স্ট্রং করা যায় এবং ওখান থেকে ফ্যাটটা বার্ন করা যায়। এখানেও আমরা 3টা লেভেলেই ব্যায়াম করব এবং আমাকে হেল্প করবে এখানে লিও, নুসা, তাসরিন। তো বিগিনার লেভেলে আমরা দেখি, ওকে, বিগিনার অ্যান্ড বোট। ওকে, ইয়েস, স্টার্ট। নুসা with the boat, straight and up. Stay 1, 2, 3, 4, 5 and down. Okay, and again up. Okay, 1, 2, 3, 4, 5 and down. তো দেখছি যে আমরা এখানে কি হচ্ছে, যে যখন উঠছে আরেকবার অ্যান্ড আপ, দেখছি যে যখন টোটাল অ্যাপসের কাজটা হচ্ছে, হাতটা থাকছে, পা থাকছে, পুরো শরীরটা থাকছে কোমরের উপর, অ্যান্ড ডাউন। ওকে, তার মানে আমাদের পুরো পেটের কাজটা হয়ে যাচ্ছে। এখন আমরা দেখবো যে কিভাবে লোয়ার ব্যাকের কাজটা হয়। ওকে, অ্যান্ড তাসরিন অ্যান্ড টুইস্ট। অ্যাকচুয়ালি এখানে পুরোটা, ইয়েস, ওকে, স্টার্ট, গো। পুরোটা লোয়ার ব্যাক আমরা আসলে কাভার করছি না, আমরা যেটা করবো যে টুইস্টিংয়ে অবলিকের কাজটা হচ্ছে, অবলিক। ওকে, অ্যান্ড গো, অ্যান্ড 1 and 2 and 3 and 4 and রিল্যাক্স অ্যান্ড ডাউন। মানে লোয়ার ব্যাকের কাজের চেয়ে আমরা যেখানে দেখছি যে অবলিক যখন টুইস্ট করছে তখন রেকটাস, অ্যাবডোমিনাসের সাথে অবলিকটা, কোমরটা সহ কাজ করছে। কিন্তু যেহেতু ওঠার সময় তখন যদি কোমরটা স্ট্রং না থাকে তখন দেখা যায় অনেকেরই কোমর ব্যথা হয়, তো ওই ব্যথাটার জন্যই তখন তারা দেখা যায় যে করতে পারেন না। এই জিনিসটা খেয়াল করে করা লাগবে। ফার্স্ট পেসে করতে গেলে কিভাবে, ওকে দেখাও, 1, 2, 3, 4, 5, 6, ওকে, ডান অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাইস। এখন এখান থেকেও যখন লেভেলটা আপনি বাড়াবেন তখন কিভাবে আপনি করবেন। ওকে, লিও অ্যাডভান্স লেভেলটা দেখাচ্ছে যে
দুটো কাজই এবং আরও ফাস্টার পেসে কীভাবে করা যায়। ওকে ফাইন, অ্যান্ড উইথ দ্য কাউন্ট লিও। ওকে, অ্যান্ড স্টে টু দ্য বোট। প্রথমে নুসা যেটা করেছে বিগিনারে সেখানে সে থাকছে। নাও গো টু দ্য অ্যাডভান্স, সিজার টুইস্ট 1 2 3 4 5 6 and go to the boat again, stay and again 1 2 3 4 and 5 and down। ওকে, মানে এখানে কি হচ্ছে, আমরা একবার শুধু পেটেরটা করছি আর একবার অবলিক কোমর সহ পুরোটাই আমরা কাভার করছি। এর চেয়ে কি বেস অ্যাডভান্স লেভেলে তুমি কিছু দেখাতে পারবে যে আর একটু টাফ, যেটা আরও ইফেক্টিভ এবং আরও কুইক? ওকে, অ্যান্ড তার মানে হচ্ছে যে তখন সে উঠে যাচ্ছে আরও অনেকটুকু ওপরে। এতক্ষণ যেটা ছিল যে সে আরেকটু নিচে নামা ছিল, এখন আরেকটু উপরে। অ্যান্ড গো ফাস্টার faster 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 faster, good 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 good, and stay and down, nice, okay, up, fine। তাহলে আমরা দেখলাম যে একই ব্যায়াম আমরা কত রকম করে করতে পারি, যে আপনার বিরক্ত হয়ে যাবে না যে একই ব্যায়াম করতে করতে, বা মাসেলের একটা ক্যাপাসিটি হয়ে যায় যে একই ধরনের মুভ করতে করতে মাসেল স্ট্রং হয়ে যায়, তখন আরেকটু কীভাবে ভ্যারাইটিটা করে ফেলা যায়। কি এখন আমরা এই ব্যায়ামগুলোই আবার একসাথে দেখব, যেন দর্শকরা বুঝতে পারেন যে আপনারা কোন লেভেল থেকে শুরু করবেন বা কোন লেভেল থেকে পারছেন, এবং তারপর এটাকে কীভাবে চ্যালেঞ্জিং ওয়েতে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, কাম, দুবার করে করবো আমরা। ওকে, and 1 up, yes, and 2 and 3 again, and 4 and down। খেয়াল করবেন যে যাদের কোমরে ব্যথা আছে তারা কেমন করে কোমরের ব্যথাটা কোন মুভে বাড়ছে বা কোনটাতে কমছে নিজেরা আগে একটু বুঝে নিয়ে, এবং পাশাপাশি এক্সপার্ট একজনের কাছ থেকে একটু গাইডেন্স বা অ্যাডভাইস নিয়ে তারপর আপনারা শুরু করবেন। প্রিয় দর্শক, কেউ যদি হঠাৎ উপর থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি আছে, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। কেউ যদি উপর থেকে পড়ে যায়, ছাদের উপরে বা গাছ থেকে পড়ে গেলে, তাহলে প্রথমে সে অজ্ঞান হয়ে গেলে কিনা এই জিনিসটা দেখতে হবে, সে হাত পা নাড়াচাড়া করতে পারে কিনা, তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আমরা খেয়াল করবো। কিন্তু তার রক্তক্ষরণ হচ্ছে কিনা, যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তাকে প্রেসার ব্যান্ডেজ যেমন গজ বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এবং যদি মেরুদণ্ডের কোথাও আঘাত পেয়ে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে তাকে নাড়াচাড়ার ক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, এবং যাতে তার মেরুদণ্ডের কোথাও মুভমেন্ট না হয়। এবং এই ক্ষেত্রে পরে হাসপাতালে নেওয়ার সময় বিশেষ করে ভ্যান জাতীয় সমতল কোনো যানবাহন ব্যবহার করাই ভালো। কারো হাত পা ভেঙে গেলে তাকে আমাদের হাতের কাছে যদি স্প্লিন্টের জাতীয় কিছু থাকে, বাঁশের চটা বা কাঠি জাতীয়, এই জাতীয় পদার্থ দিয়ে তার হাত পাকে ইমোবিলাইজ করতে হবে, তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তো অনেকে হয়তো কবিরাজ, তথাকথিত কবিরাজ এই জাতীয় লোকের কাছে গিয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় যেটা অনেকের ক্ষেত্রে ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, মেডিকেল ভাষা আমি যদি সহজ ভাষায় বলি যে সেটা ঠিকমতো পজিশন মতো জোড়া লাগে না, বা জোড়া লাগলেও অনেক সময় দেরিতে জোড়া লাগে, এই সমস্যাগুলো হতে পারে। তো অবশ্যই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ইমোবিলাইজেশনের ক্ষেত্রে মেডিকেলের ভাষায় যে কথাটা বলি, রেস্ট, আইস, কম্প্রেশন, ইলিভেশন, তাকে স্প্লিন্টেজ দিয়ে রেস্টে রাখবো, আইস কম্প্রেশন দিব, এবং হাত বা পাকে উঁচু করে রাখবো। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। হাঁটা হচ্ছে সর্বোত্তম ব্যায়াম, তবে এমনভাবে হাঁটতে হবে যাতে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, শরীরে ঘাম আসে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়।
প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব যা দিয়ে সাজানো হয়েছে। নাকে রক্ত পড়তে শুরু করলে ভীষণ রকমের আতঙ্ক তৈরি হয়, আপনি যেটা বলেছেন, এবং নাক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, সাদা কাপড় লাল হয়ে যাচ্ছে, চারধারে যারা থাকেন এরা আতঙ্কিত হয়ে পড়েন। আমি বলবো যে এখানে আতঙ্কিত হবার মতন কিছু নেই। আচ্ছা, খুব সাধারণ করে যদি আমরা নাকটাকে একটু করে এরকম করে যদি একটু চেপে ধরি, নাকটা চেপে ধরে মাথাটাকে একটু সামনের দিকে নিচু করে রেখে একটা শান্ত নীরব একটা ঘরে যদি আমরা রুগীকে সরিয়ে নিয়ে যাই, আশপাশটা একটু খোলামেলা করে রাখি, লোকজনের ভিড়টা কমিয়ে দিই, তাকে আমরা আশ্বস্ত করতে থাকি তোমার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। নাক চেপে রুগী ধরে রাখতে পারে, অথবা তার সঙ্গে যিনি আছেন তিনি নাক চেপে ধরে রাখলেন। অন্তত মিনিট 10 সময় নাকটা চেপে ধরে রাখতে হবে। এর মধ্যে যেটা করতে হবে, একজন কোয়ালিফাইড ফিজিশিয়ান যদি থাকেন বা বাসার অন্য কেউ যার ন্যূনতম মেডিকেল জ্ঞান আছে, একটু পালসটা একটু ধরে দেখার চেষ্টা করলে যে শিরার গতিটা কেমন, আচ্ছা, হ্যাঁ, রুগী ঘামাচ্ছে কিনা, রুগী শকে চলে যাচ্ছে কিনা, এইরকম কোনো পরিস্থিতি যদি না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাটা দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এমন যদি হয় যে না, শিরার গতি খুব দ্রুত হয়ে গেছে, ভলিউমটা কম আসছে, ঘাম হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে হাসপাতালের ইমার্জেন্সি হচ্ছে সঠিক জায়গা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।